কুদরত আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। অনেক কষ্টে কাষ্ঠখণ্ডটি ছেড়ে ওই চরে উঠলাম আমি। বেঁচে থাকার অদম্য স্পৃহা আমার চলৎ শক্তিহীন দেহে প্রাণের সঞ্চার করল। থামলেন আব্দুল ওয়াহিদ। রণবীরের দিকে এক নজর তাকিয়ে বললেন, উপাখ্যান দীর্ঘ থেকে দীর্ঘতর করে ফেলেছি, তুমি বিরক্ত হচ্ছ না তো? রণবীর চকিতে জবাব দিল, না না, এ উপাখ্যান সারা রাত ধরে শোনার ধৈর্য আমার আছে। মনে হচ্ছে আমি নিজেই মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আব্দুল ওয়াহিদ তার কাহিনী পুনরায় শুরু করলেন। চরে বসে এদিক ওদিক নজর বুলিয়ে নিলাম। চরের এক পাশে মানুষের পায়ের ছাপ দেখে উপলব্ধি করলাম এখানে মানুষের বিচরণ আছে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে কিছুটা শক্তি সঞ্চয় করে পায়ের ছাপ অনুসরণ করে চলতে থাকলাম। কি জানি, হয়তো কোনো লোকালয় মিলেও যেতে পারে, কিন্তু নির্জন এ মরণপুরীতে লোকালয় যে আমার জন্য আরো ভয়ালো হতে পারে, তখন এ চিন্তা করার অবস্থা ছিল না। পশ্চিম গগনের রক্তলাল আকাশ সূর্য ডোবার সংবাদ দিচ্ছিল। জখমের জ্বালা আর শীতের ঠক ঠক কাঁপুনি আমাকে অসাড় করে দিচ্ছিল। একসময় একটি আশঙ্কা আমাকে বেয়ে বসে। মাথা গোজার ঠাঁই খুঁজে না পেলে হাড় কাঁপানো শীতে মরতে হবে। তীরের জখম আর শীতের শিশিরে আমার চোখ সর্ষে ফুল দেখছিল। তবুও হিম্মত না হারিয়ে সন্তর্পণে পা ফেলে অগ্রসর হতে থাকলাম। টিলার উপর দিয়ে 15-20 কদম চলতে একটি ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম। চকিতে আমি ঠায় দাঁড়িয়ে গেলাম। উপলব্ধি করলাম শত্রুর হামলা আসন্ন। সজাগ হয়ে উঠল আমার প্রতিরোধ শক্তি। হাত চলে গেল কোষবদ্ধ তরবারির বাঁটে। মনে হচ্ছে শত্রু আমাকে উপরে দেখলে চেঁচামেচি শুরু করবে। মুহূর্তে তার সাহায্যে জড়ো হবে অসংখ্য সাথী। এ আশঙ্কায় আমি টিলা থেকে নেমে এলাম। টিলার গায়ে পিঠ রেখে শিকারী বিড়ালের মতো পরবর্তী ঘটনা দেখার আশায় ওত পেতে রইলাম। আমার মনের ধুকধুকানি ক্রমেই বাড়ছিল। আওয়াজ যেদিক থেকে এসেছিল সেদিকে লক্ষ্য করে দেখলাম একটি ছায়ামূর্তি এদিকে এগিয়ে আসছে। কাছাকাছি এলে দেখি সে এক নারী মূর্তি। নারীটিকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। ওর কাঁখে একটি কলসি। নদী থেকে পানি ভরে কলসি কাঁখে নিল সে। ভাবলাম কলসি নিয়ে ফেরার সময় আমাকে অবশ্যই দেখবে। তবে ও এক নারী আর আমি এক সৈনিক। যতই ক্লান্ত হই না কেন, ওকে সহজেই কুপকাত করতে পারব। আমি দেবতার স্মরণ করলাম। তারপর কি মনে করে টিলার পাদদেশ থেকে সোজা নদীর কিনারে চলে এলাম, একেবারে ওর মুখোমুখি। কলসি ভরে কাঁখে তুলে মুখ ফেরাতে আমাকে দেখে নারী মূর্তি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। ঝাপসা আলো আধারিতে তাকিয়ে দেখলাম সে এক অনুপম সৌন্দর্যের অপূর্ব প্রতিমূর্তি। তলোয়ার কোষবদ্ধ করে বললাম, ভয় নেই, তোমাকে কিছু বলবো না, কিন্তু চেঁচামেচি করলে তোমার উপর হাত উঠাতে বাধ্য হব। যুবতী ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি তুমি কে? তুমি শুধু আমার একটি প্রশ্নের জবাব দাও, তোমার পিছে আর কেউ নেই তো? সে বলল, না, কিন্তু আমার গায়ে হাত দিলে খরস্রোতা নদীতে ঝাঁপ দেব। আমি তাকে অভয় দিয়ে বললাম, আমার বিপদ ডেকে না আনলে তোমাকে আমি স্পর্শ করব না। আমি কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার দাঁড়ানোর শক্তিও ততক্ষণে নিঃশেষ হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমাদের বস্তি এখান থেকে কত দূরে? কাছেই, সংক্ষেপে জবাব দিল সে। আমার মন বলছিল এখন সন্ধ্যা, এ সময় হয়তো আরো অনেকেই নদী থেকে পানি নিতে আসবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এ সময় আরো অনেকে নিশ্চয়ই পানি নিতে আসবে? না, বস্তি একেবারে খালি। বস্তির লোকজন জঙ্গলে পালিয়ে গেছে। সত্যি কথা বললে তুমি বাঁচতে পারো। আমার ওয়াদা এক রাজপুতের ওয়াদা। এক বর্ণ মিথ্যা বলছি না। তোমার মতো ভরা যৌবনা মেয়েকে রেখে ওরা বস্তি ছেড়ে পালিয়েছে? কেমন যেন বিশ্বাস হতে চাইছে না। ঘরে আমার অন্ধ ঠাকুরদা আছে, যেতে পারলাম না তাকে ছেড়ে। ভাইয়া এখন পর্যন্ত ফেরেননি। তিনি এলে অবশ্য ঠাকুরদাকে নিয়ে আমিও গা ঢাকা দিতাম। যুবতীর চোখে টলমল অশ্রু আমাকে প্রভাবিত করল। তবু ওর কথায় আশ্বস্ত হতে পারছিলাম না। বললাম, সন্ধ্যা নাগাদ তুমি এখানে থাকবে। একটি কাক পক্ষী হয়ে এদিকে এলে 2 টুকরো করে তোমাকে নদীতে ভাসিয়ে দেব। তোমার কথা সত্যি হলে আমি তোমাদের জনপদে যেতে পারি। আমার কথায় যুবতীর ভয় ও ঘৃণার ধিক্কারে পরিণত হল। সে বীতশ্রুদ্ধ হয়ে বলল, না, আমাকে হত্যা করতে পারো, কিন্তু তোমাকে নিয়ে কিছুতেই ঠাকুরদার কাছে যাব না। তাকে এমন এক জনপদে রেখে এসেছি, 1000 তালাশ করেও তুমি তার সন্ধান পাবে না।
চিন্তা করে দেখলাম মাথা গোজার ঠাঁই না পেলে আমার জিন্দেগি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। রাতের আধারে কিছুতেই একাকী চলতে পারবো না। এই যুবতী আমার শেষ ভরসা। ওর সাহায্য ছাড়া আগামীকালের সূর্য দেখা সম্ভব নয়। অসহায় অনুভূতি আমার শরীরকে নিস্তেজ করে দিল। ভেঙে চুরমার হয়ে গেল আমার অহমিকাবোধ। যুবতীর দৃষ্টি বলছিল, তুমি চলত শক্তিহীন মুসাফির। আমার ভাবনার জাল ছিন্ন হলো ওর কথায়। জানি তুমি নগরকূটের সিপাই। তোমার কাছে কৃপা ভিক্ষা করছি না। অসহায় মানুষের খুন দেখে তোমাদের দেবতাগণ হাসিতে লুটোপুটি খান। আমাকে হত্যা করতে চাইলে জলদি করো। হাতে তোমার তলোয়ার, দৃষ্টি বন্ধ করছি আমি। আর দেবতাদের পূজারী হওয়া সত্ত্বেও মানবতাবোধ তোমাকে এক অসহায় নারীর উপর হাত ওঠাতে বাধা দিলে আমার পথ ছেড়ে দাও। জনপদটি হিংস্র প্রাণীতে ভরপুর। সন্ধ্যা নেমে আসতে রাস্তায় ওত পেতে থাকে বাঘ, সিংহ। তরবারি দূরে ছুঁড়ে মারলাম। বললাম, তুমি যেতে পারো। আমার কথা ওর অন্তরে দাগ কাটল। দাঁড়িয়ে রইল কিছুক্ষণ স্থানুর মতো। কাকে কলসি উঠিয়ে বলল, তুমি আহত? উত্তর না দিয়ে চোখ দুটো বন্ধ করলাম শুধু। ও বলল, এখানে রাত কাটাতে পারবে না, এসো আমার সাথে। কিছু না বলে আমি ওর পিছু নিলাম। পাথুরে মাটি, চলছিলাম পা পা করে। 15-20 কদম হেঁটে বেহুঁশ হয়ে পড়ে গেলাম। ওর প্রাথমিক শুশ্রূষায় সেরে উঠলে আবার চলতে লাগলাম। আমার বাঁ দিকে সবুজ শ্যামল চারণভূমি, ডানে বিশাল জলপ্রপাত। পাহাড়ের কান্না যেন ছলাৎ ছলাৎ করে নেমে যাচ্ছে অবিরাম ধারায়। অল্প দূরে উপত্যকায় বেশ কয়েকটি কুঁড়ে ঘর দেখতে পেলাম, কিন্তু ততক্ষণে প্রায় অসাড় হয়ে পড়েছিল আমার দেহ। মুখ থুবড়ে আবারও পড়ে গেলাম সবুজ ঘাসের উপর। ও আমার কাছে এসে সান্ত্বনা দিয়ে বলল, দেখো, ওই যে আমাদের বস্তি। একটু হিম্মত করো। আমি ভেবে পাচ্ছি না, আহত অবস্থায় নদীর ধারে তুমি কি করছিলে। বললাম, নদীতে ভাসতে ভাসতে এখানে চলে এসেছি, নইলে এতক্ষণে লাশ হয়ে যেতাম। ভাগ্যদেবতা আমাকে এখানে নিয়ে এসেছে। কিছুক্ষণ বিরতি নিয়ে উঠে দাঁড়ালাম। বস্তি নিকটবর্তী হলে আমার সন্দেহের পর্দা সরে যেতে লাগলো। যুবতী এক কাঁখে কলসি নিয়ে অন্য হাত দিয়ে আমাকে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তরুণীর স্পর্শে মনে হচ্ছিল এ কোনো শত্রুর হাত নয়। বস্তির দরজায় এক অন্ধ বৃদ্ধ আওয়াজ দিলেন, আশা, আশা। তার দরদ মাখা আওয়াজের মধ্যে ব্যথার মোচড় ছিল। যুবতী তাকে বলল, ঠাকুরদা, এই তো আমি এসেছি। বৃদ্ধ হাতড়াতে হাতড়াতে সামনে অগ্রসর হতে চেষ্টা করে বললেন, খুকি, এত দেরি করলি যে? তুই আর কিছুক্ষণ দেরি করলে আমি হয়তো তোর খোঁজে বেরিয়ে কোনো গভীর খাদেই পড়ে যেতাম। যুবতী আমার হাত ছেড়ে বৃদ্ধ লোকটির হাত ধরল, নিয়ে গেল তাকে ঝুপড়ির মধ্যে। এদিকে আমি তখন ঘাসের উপর বসে হাঁপাতে থাকি। বেশ কিছুক্ষণ পর আধমরা অবস্থায় আমার চোখ খুলে গেলে দেখতে পেলাম যুবতী আমাকে ধরে উঠানোর চেষ্টা করছে। মনে হলো ও আমাকে ঘরের ভেতরে নিয়ে যাবে। গভীর রাতে ঘুম ভাঙলে দেখি আমি একটি নরম বিছানায় শুয়ে আছি, আর ও আমার ক্ষতগুলোতে পট্টি বাঁধছে। ঝুপড়ির এক কোণে টিমটিম করে বাতি জ্বলছে। পাশে লম্বা একটি চৌকিতে শুয়ে আছে ঠাকুরদা। পিপাসায় আমার কণ্ঠতালু শুকিয়ে এসেছিল। আমি অনুচ্চ স্বরে বললাম, জল। জলের কথা শুনে এসে কলসি থেকে জল এনে আমার মুখে ধরল। আমি দুধক পান করলে সে সরিয়ে নিল গ্লাস। বলল, তুমি ক্ষুধার্ত? সারা রাত কিছু খাওনি? কাল কখন খেয়েছিলে জানি না। তোমার জন্য দুধ গরম করে রেখেছিলাম, কিন্তু এতক্ষণে নিশ্চয় ঠান্ডা হয়ে গেছে। দাঁড়াও, আবার গরম করে দিচ্ছি। ও দুধ গরম করতে বসে গেল। লজ্জায় আমার মন কুঁকড়ে যাচ্ছিল। বৃদ্ধ আমার বিছানায় এসে কপালে হাত দিয়ে বললেন, তোমার জ্বরের তাপ এখনো কমেনি, তবে তুমি তাড়াতাড়ি সেরে উঠবে বলে আমার বিশ্বাস। যৌবনের জখম দ্রুত সেরে যায়। আমি কিছু বললাম না, নিঃসাড় পড়ে রইলাম। আশা সারা রাত আমার শিয়রে বসে কাটিয়ে দিল। আধো ঘুম আধো জাগরণে আমি টের পাচ্ছিলাম আশা আমার মাথায় জলপট্টি দিচ্ছে। তৃতীয় দিন আমার জ্বর সেরে উঠল। এখন আমি স্বাভাবিকভাবে ওদের সাথে কথা বলতে পারছিলাম। বৃদ্ধ বা তরুণী এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন করেনি যার জবাব দিতে আমাকে ইতস্তত করতে হয়। এমনকি আমি কবে কি করে আহত হলাম সে কথাও কেউ জিজ্ঞেস করেনি। খুব সম্ভব আশা তাকে বলেছে আমি নিকৃষ্ট দুশ্মন ফৌজের এক সিপাহী।
আশা নদীতে পানি আনতে গেল। আমার অন্তর ব্যথা ও অসহায়ত্বে ভেঙে পড়ছিল। মনের জমাট ব্যথা দূর করতে বৃদ্ধকে বললাম, জানেন আমি কে? তিনি প্রশান্ত চিত্তে বললেন, জানি। ভাগ্যচক্রে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন না করলে আমার তলোয়ার বস্তিবাসীর খুনে রঙিন হতো। তাও জানেন? জানি, কিন্তু আমার মন বলছে তুমি অপরাধী নও। তুমি যে সমাজের কোলে চোখ খুলেছিলে সে সমাজ তোমাকে কেবল নিম্নজাতের রক্ত দিয়ে হোলি খেলতে শিখিয়েছে। মানবতার কান্না শুনে ভালোবাসতে শেখায়নি। তুমি ওই সব দেবতাদের সৈনিক, পূজারীদের বুক থেকে হৃৎপিণ্ড বের করে সেখানে পাথর বসিয়ে দেন যারা। সে পাথরে মন বিশিষ্ট একজন সৈনিককে আপনি বাঁচিয়ে রাখতে চাচ্ছেন? না না খোকা, না। পাথরে অন্তর তোমার ঠিক তখনই ভেঙে চুরমার হয়ে গেছে আশার মতো এক অচ্ছুত মেয়ের সেবা গ্রহণ করতে তুমি যখন অস্বীকার করনি। এখন একজন প্রকৃত মানুষের হৃদকম্পন আমি তোমার সিনা থেকে শুনতে পাচ্ছি। এমনটি না পেলেও এ বস্তিতে তোমার সেবার বিন্দুমাত্র হেরফের হতো না। এ বিরান বস্তিতে দুশ্মনের বেশে নও, বরং একজন আশ্রয় প্রার্থী হিসাবে এসেছো তুমি। হাই, আমার চোখ দুটি যদি ভালো থাকতো, আহা, আমি যদি তোমার সেবা করতে পারতাম। তার কথায় বুঝতে পারলাম বস্তির লোকজন নগরকোটের ফৌজদের অগ্রাভিযান ঠেকাতে দক্ষিণমুখ হয়েছে। তারপর তারা শুনতে পায় উত্তর দিক থেকেও ধেয়ে আসছে দুশ্মন ফৌজ। পুরুষরা আগে যুদ্ধে গিয়েছিল। এ খবর পেয়ে নারী ও শিশুরা প্রমাদ গুনল। তারা শুনতে পেল উত্তরের ফৌজ নদীতে সাঁকো নির্মাণ করছে। এ খবরে তাদের উৎকণ্ঠা চরমে পৌঁছল। উপায়ন্তর না দেখে তারা জঙ্গলে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করল। তারপর এ বস্তিতে তারাই রয়ে গেল যাদের আপনজন দক্ষিণ দিকে গিয়েছিল। কিন্তু যখন তারা জানতে পারল যে উত্তরের ফৌজ নদীতে সাঁকো নির্মাণ করছে, তখন তারাও সদল বলে জঙ্গলে আশ্রয় নেই। বৃদ্ধ আশাকে বুঝিয়ে বলেছিলেন, তুমি ওদের সাথে পালিয়ে যাও। কিন্তু অন্ধ ঠাকুরদাকে ছেড়ে আশা পালাতে পারেনি। এখন এরা দুজন আশার ভাইয়ের অপেক্ষা করছে। এটুকু বলেই থামলেন তিনি। রণবীরের দিকে তাকিয়ে বললেন, সাঁকো পার হওয়ার পর আমরা যে কঠিন হামলায় শিকার হয়েছিলাম তা আগেই বলেছি তোমাকে। রণবীর বলল, হ্যাঁ, কিন্তু এরপর কি ঘটল তাই বলুন। আব্দুল ওয়াহিদ রণবীরের দিকে তাকিয়ে বারবার বলতে শুরু করলেন। বৃদ্ধ বলছিলেন, লড়াই করার পর আমাদের বস্তির জওয়ানরা সকলেই দক্ষিণমুখ হয়েছিল। যারা তোমাদের সাথে টক্কর দিয়েছে তারা নিশ্চয়ই পূর্ব কিংবা উত্তর জনপদের লোক। বস্তির লোকজন পালানোর সময় তাদের গরু ছাগল পশু পাখি বস্তিতে রেখেই পালিয়েছিল। সারাদিন ওরা স্বাধীনভাবে চড়ে বেড়াতো, ঘাস পাতা খেত, সন্ধ্যা হলে নিজেরাই ফিরে আসতো বস্তিতে। হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচানোর জন্য আশা রাতের বেলা ওগুলোকে যার যার ঘরে আটকে রাখত, সকালে আবার ছেড়ে দিত। তারপরও বেশ কিছু পশু বাঘের পেটে চলে গেছে। বৃদ্ধ আরো বললেন, আশার নিরাপত্তা নিয়ে আমি মোটেও কম পেরেশান নই। বস্তির আশপাশে একদিকে শত্রু, অন্যদিকে হিংস্র পশুর ভয়, তবু আশাকে নদীতে যেতে হয় জল আনতে। আমাদের তো জল লাগেই, জল লাগে পোষা প্রাণীদেরও। আনতে না আনতেই মটকা ও সোরাহি ভরা জল শেষ হয়ে যায়। জল আনতে গিয়ে একদিন আসার দেরি হয়েছিল। আমি তো ভয়ে অস্থির, না জানি কি হলো। ফেরার পর তার কাছে জানতে চাইলাম দেরির কারণ। ও যা বলল তাতে ভয় আরো বেড়ে গেল। ও বলল, একটি বাঘ এক বকরির ঘাড় মটকে রক্তপান করছিল, তাই ওর দেরি হয়েছে। আমি তাকে বললাম, যে পানি এখানে মজুদ আছে তাতে বোধ করি ৩-৪ দিন কেটে যাবে। ফুরিয়ে গেলে আমিই পানি এনে দেব, আশাকে আর যেতে হবে না। আশার ঠোঁটের কোণে দেখা গেল এক চিলতে হাসি। বলল, হিংস্র প্রাণী অতি ক্ষুধার্ত হয়ে হামলা করে, কিন্তু প্রতিদিনই আমাদের পশুগুলোর ২-১টির রক্ত পান করতে করতে এখন ওদের সেই ক্ষুধা নিশ্চয়ই কমে গেছে। তাই আমার রক্তের প্রতি ওদের আর অত আগ্রহ থাকার কথা নয়। বৃদ্ধ লোকটি লাঠি ভর করে বাইরে বেরোলেন। খানিকটা পায়চারি করে ফিরে এসে বললেন, জল আনতে যাওয়া লাগবে না, আজকালের মধ্যেই বৃষ্টি হবে। আমি শুয়ে শুয়ে বললাম, আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই, বৃষ্টি আসবে এমনটি আপনার মনে হলো কেন? বৃদ্ধ বললেন, বাতাসের আর্দ্রতা বলছে বৃষ্টি হবে। প্রকৃতির ইশারায় সাধারণত ভুল হয় না। সন্ধ্যার দিকে উত্তর আকাশে মেঘের আনাগোনা শুরু হলো। ক্রমে আকাশ ছেয়ে যেতে লাগলো মেঘে। সূর্য ঢাকা পড়ল মেঘের আড়ালে। অন্ধকার হয়ে এলো দুনিয়া।
অনবরত বজ্রধ্বনি ও বিজলি চমক শুরু হলো। বুঝলাম ঝড় আসছে। সামনে অপেক্ষা করছে ভীতিকর এক রাত্রি। বৃষ্টির কথা শুনে আমি আপত্তি জানালে আশা বলেছিল, ঠাকুরদার কথা কখনোই মিথ্যা হয় না। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, সাথে বজ্রধ্বনি ও ঝড়। পানি ধরে রাখার জন্য বাইরে পাত্র পেতে দেয়া হলো। আশাকে আর নদীতে যেতে হবে না ভেবে বেশ আনন্দ লাভ করছিলাম। রিমঝিম বৃষ্টির ছন্দ, উন্মাতাল প্রকৃতি, সন্ধ্যার আলো আধারের মাদকতা, এক তরুণ ও তরুণীর পুলকিত যৌবন, সবই ছিল পরস্পরের প্রতি আকর্ষণ ও অনুরাগ সৃষ্টির অপূর্ব মোহময় সময়। আর আশা এমন রূপসী, যাকে এক নজর দেখেই আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তার মুচকি হাসি দেখে সেদিন উপলব্ধি করেছিলাম, উজাড় বস্তির নিঃসঙ্গতাও সুন্দরীদের হাসি কেড়ে নিতে পারে না। যদিও ওর হাসিতে ছিল বিষাদের মলিন ছাপ, তবু আমার মনে হচ্ছিল এই হাসি আমার জীবনের অবলম্বন। ওর করুণ হাসি যেন মেঘের আড়ালে চাঁদের দীপ্তি। ওর চেহারায় লেপ্টে থাকত ভাইয়ের বিরহ আর অনিশ্চিত জীবনের দুশ্চিন্তা। প্রতিদিন সে টিলায় উঠে ভাইয়ের পথপানে তাকিয়ে থাকত। প্রতীক্ষার প্রহর গুনতে গুনতেই কেটে যেত তার সন্ধ্যা সকাল। আমি অবাক হয়ে দেখতাম, সকালে নাস্তা তৈরির সময় সে ভাইয়ের জন্য নাস্তা বানিয়ে আলাদা করে তুলে রাখছে। রাতে সে বাসি রুটি নিজে খেয়ে ভাইয়ের জন্য রাতের টাটকা খাবার রেখে দিত। ভাই এলে যেন বাসি কিছু খেতে না হয়, এজন্য ওর চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সময় এগিয়ে যাচ্ছিল আপন গতিতে। অতীতের গর্ভে হারিয়ে যাচ্ছিল বর্তমান। দিন যত যাচ্ছিল ততই আমার দুশ্চিন্তা বাড়ছিল। আমি জানতাম জগৎনারায়ণ প্রতিশোধ নিতে বস্তিতে অবশ্যই হামলা চালাবে। নগরকোটের পরাজিত ফৌজ এখানে এলে নির্জন বস্তিতে যে আগুন ধরিয়ে দেবে তাতে আমার কোনো সন্দেহ ছিল না। দুই পুত্র হারানোর শোক প্রতিহিংসায় রূপান্তরিত হয়ে জগৎনারায়ণকে পশু বানাবে, এটাই স্বাভাবিক। অবশ্য আমার উপস্থিতিতে আশা ও তার ঠাকুরদার উপর জগৎনারায়ণ হামলা চালাবে না বলেই ধারণা ছিল আমার। কারণ জগৎনারায়ণ জানে আমি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তার ফৌজের একটা বিরাট অংশ আমার পতাকা তলে সমবেত হবে। যদিও এর পরিণতি সুখকর হবে না, তবু আমরা কেউ চাইব না আমরা পরস্পরের শত্রু হই। বিদ্রোহের হুমকি দেয়া হলে আশা ও তার ঠাকুরদার উপর হয়তো হামলা করবে না, কিন্তু তাদেরকে রাজা ও পুরোহিতের সামনে বন্দী করে পেশ করা থেকে কিভাবে ফেরাবো আমি? ধরে নিয়ে ওদের উপর যে নিষ্ঠুর নির্যাতন চালাবে তার কি হবে, এসব চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানি নগরকোটের যে অগণিত ফৌজ ধ্বংস হয়েছে তার প্রতিশোধ তারা তুলবে এসব নিরীহ মানুষের উপর অত্যাচার করে। তাদের প্রতিহিংসা তাদেরকে পশু বানিয়ে ছাড়বে। 7 দিন পর চলাফেরা করার মতো সুস্থ হলেও সে বস্তি ছেড়ে আমি কোথায় যাব তা নিয়ে কিছুই ভাবিনি তখনও। আশা দুধ দহন করছিল। আমি ওর পাশেই একটি গাছের নিচে দাঁড়িয়ে তাকিয়েছিলাম ওর দিকে। দুধ দহন শেষে ও উঠে দাঁড়ালে আমি বললাম, আশা, তোমাকে আমার কিছু বলার আছে। দুধের পাত্র আমার দিকে এগিয়ে ধরে সে নির্বিকার কণ্ঠে বলল, বলো। তোমার এখানে অবস্থান করা ঠিক হচ্ছে না। আমার ভয় হচ্ছে নগরকোটের ফৌজ এখানে অভিযান চালাতে পারে। তোমার কথার মানে হচ্ছে অন্ধ ঠাকুরদাকে রেখে আমি পালিয়ে যাই? না আশা, তোমার দাদার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তুমি এখনো পুরোপুরি সুস্থ নও। তুমি সুস্থ হলে সুন্দরের অপেক্ষা না করেই আমরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়তাম কিনা তা এখনই বলতে পারছি না। তুমি তো জানো সুন্দরের জন্য আমি কতটা পেরেশান। আমি ওয়াদা করছি তোমাদেরকে কোনো নিরাপদ স্থানে পৌঁছে দিয়েই আমি ফিরে আসব, এবং যতক্ষণ তোমার ভাই না ফিরে আমি তার জন্য অপেক্ষা করব। সে এলেই আমরা তোমাদের সাথে গিয়ে মিলিত হব। আশা বলল, তোমার শরীর কিন্তু তা বলছে না। তাছাড়া তুমি তো বলেছিলে নগরকোটের ফৌজ বরফাচ্ছাদিত পাহাড় মারিয়ে এখানে পৌঁছতে পারবে না। অবশ্যই এসে পড়লে তখন পালানো যাবে। আমার ঠাকুরদা অতিশয় দুর্বল, তাকে নিয়ে পথ চলা খুব কষ্টের হবে। তিনি হাঁটতে পারবেন না, একটুতেই হাঁপিয়ে ওঠেন। এখন পালাতে গেলে আমরা বিপদে পড়ব। একদিকে দাদার দৈহিক দুর্বলতা আর আমার নারীত্বের দুর্বলতা, দুই দুর্বলতার কাছে আমরা অসহায়। এই মুহূর্তে আমার কাছে শত্রু মিত্র সমান। কেন, আমি আছি না? শোনো লক্ষ্মীটি, তোমার এখানে কিছুতেই থাকা হবে না। ভগবানের ইচ্ছা থাকলে
তোমার ভাই অবশ্যই আমাদের সাথে মিলিত হবে। তুমি এক অবলা নারী, দেখনি চিতাবাঘকে নির্দয়ের সাথে নিরীহ পশুপালের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি যতদূর জানি নগরকোটের ফৌজ চিতাবাঘের চেয়ে নিষ্ঠুর। ক্ষুধা নিবারণ হলে চিতা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের সমাজের চিতাদের রক্তক্ষুধা কখনো মিটে না। নিজের জীবন দিয়ে তোমাদের রক্ষা করার নিশ্চয়তা থাকলে আমি তোমাকে এই পরামর্শ দিতাম না। আমার যত ভয় দুপে বাঘদের নিয়ে। তোমার ভাই ফিরে এসে বস্তি খালি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে তুমিও ঠাকুরদা জঙ্গলে পালিয়েছ। আমি ওয়াদা করছি, সে তোমাদের তালাশ করে না পাওয়া পর্যন্ত আমি তোমাদের সঙ্গ ছাড়ব না। নিজের জীবন বাঁচাও আশা, নিজের জন্য না হলেও কমপক্ষে আমার জন্য। আবেগের আতিশয্যে শেষ বাক্যটি বেরুলো আমার মুখ থেকে। আশা অর্ধ নিমিলিত কাজল কালো চোখে আমার দিকে তাকালো, চোখ মুছেও বলল, তুমি আমার জীবনের মূল্য অনেক বাড়িয়ে দিলে রণবীর। আমি প্রস্তুত, চলো এখনই, এই মুহূর্তে। এখন না, কাল খুব ভোরে আমরা রওনা করব। তুমি চলতে পারবে তো? আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আমার ভাবনা তোমাকে ভাবতে হবে না। গোড়ালির ব্যথা উঠলে একটু জিরিয়ে নিলেই চলবে। আমি ঠাকুরদার সাথে কথা বলতে যাচ্ছি। আমি উঠে অন্দরের দিকে পা বাড়ালাম। অকস্মাৎ আশা ভাইয়া ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠল। পিছন ফিরে দেখি মাত্র 20 গজ দূরে এক নওজোয়ান দুহাত দিয়ে পেট চেপে ধরে টলতে টলতে এগিয়ে আসছে। আশার চিৎকার কানে যেতে সে মুখ থুবড়ে পড়ে গেল। তার রক্তাক্ত শরীর বলে দিচ্ছে সে মারাত্মকভাবে আহত। ঘর থেকে বেরিয়ে দ্রুত তাকে পাজাকোলা করে ঘরে নিয়ে এলাম। আশার ঠাকুরদা চিৎকার করছিল, আশা আশা, তুই কোথায় রে খুকি, কোথায় তোর ভাইয়া? এদিকে সুন্দর আর্তস্বরে বলছিল, আশা, দ্রুত এখান থেকে পালিয়ে যাও, আমাকে ভগবানের হাতে ছেড়ে দাও, আমাকে সাহায্য করতে হবে না, জলদি তৈরি হও, আশা পালাও, ওরা আমার পিছু নিয়েছে, এক্ষুনি ওরা এসে পড়বে। অনুচ্চ কণ্ঠে সুন্দর বলে যেতে লাগলো, ওরা উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে, নদীর তীর ধরে ছুটে যাও তুমি, আমার বেশ কিছু সঙ্গী নদী তীরে তোমাদের জন্য অপেক্ষা করছে, জলদি আসা, সময় নষ্ট করো না, তাহলে আমার বন্ধুরাও বিপদে পড়বে, ঠাকুরদাকে বুঝাও, তাকে নিয়ে পালাও আসা। একথা বলার সাথে সাথে সুন্দরের মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো, তার মাথা এলিয়ে পড়লো একদিকে। আমি ঝাঁকুনি দিয়ে তার হুঁশ ফিরানোর চেষ্টা করলাম, কিন্তু ওর জিন্দেগির সফর ততক্ষণে শেষ হয়ে গেছে। পেট ফেড়ে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসা ব্যক্তির পক্ষে এখানে পৌঁছা রীতিমতো ভৌতিক ব্যাপার বলে মনে হচ্ছিল। আশা স্থানুর মতো দাঁড়িয়ে ভাইয়ের মৃত লাশের দিকে তাকিয়েছিল। আমি এক হাতে ঠাকুরদা আর এক হাতে আশাকে ধরে নদীর দিকে ছুটলাম। আশা কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো, বলল, ভাইয়ার লাশের সৎকার না করে আমি কোথাও যাব না। বৃদ্ধ ঠাকুরদা মাটিতে বসে পড়লেন। আমি ঠাকুরদাকে বললাম, দেখুন, আশার জীবন বাঁচানোর জন্য এই হচ্ছে শেষ সুযোগ, ভগবানের দিকে তাকিয়ে আপনি ওকে রক্ষা করুন। বৃদ্ধ বললেন, আশার জীবন বাঁচাতে পারলে তুমি ওকে নিয়ে যাও, আমি তোমাদের সাথে যেতে পারবো না বাবু, পায়ের গোড়ালি আমাকে বহন করতে পারছে না। আশা, তুই ওর সাথে যা, আমি হাত জোড় করে বলছি খুকি, আমার জীবনের শেষ অনুরোধটা তুই হেলা করিস না। আশার হাতটা আঁকড়ে ধরে অনেকটা জোর করে তাকে নিয়ে চলতে শুরু করলাম আমি। অশ্রু সচল নয়নে ও বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল তাদের ঘর ও ঠাকুরদা, পিছন ফিরলেও এখন আর কাউকে দেখতে পাচ্ছিল না সে। খানিক পর তার বিহবলতা একটু কমল, এবার সে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। জীবনের তিক্ত অতীতকে পিছনে ফেলে বাঁচার তাগিদে ছুটছে সে। বুঝলাম, সীমাহীন কষ্ট আর যন্ত্রণার পরও মানুষ বাঁচতে চায় নতুন আশা ও স্বপ্ন নিয়ে। হয়তো এখনো সেই স্বপ্ন তার মনে দানা বেঁধে ওঠেনি। পরম নির্ভরতায় আমার হাত আঁকড়ে ধরে ছুটছে সে। অজানা গন্তব্যে ছুটে চলেছি আমরা। কিন্তু আধা ক্রোশ যেতে না যেতে আমার চলার শক্তি নিঃশেষ হয়ে গেল। কোন রকমে পা পা করে মাইল খানেক চলার পর উপকূলীয় এক জঙ্গলে প্রবেশ করলাম আমরা। এবার আশা আমাকে পথ দেখাতে লাগলো। আচানক পাহাড়ের আড়াল থেকে কজন সৈন্য বেরিয়ে এলো। আশার ভাই যাদের কথা বলছিল ওরা তারা। এক নওজোয়ান আমার দিকে ভ্রু কুঞ্চিত করে কুঠার উঠিয়ে বলল, তুমি কে? আশাকে তোমাদের কাছে পৌঁছে দিতে এসেছি। এ কথা বলার সময় নেই, আশাকে জিজ্ঞেস করে দেখো, আমি তোমাদের দুশ্মন নই। তোমরা ওকে কোনো নিরাপদ ঘাটিতে নিয়ে যাও। এরপর আশার দিকে তাকিয়ে বললাম, আমি এখন তোমার সাথে আর চলতে পারছি না, ফিরে যাচ্ছি,
তোমাদের বস্তিতে, চেষ্টা করব তোমার ঠাকুরদাকে বাঁচাতে। এক যুবক সুন্দরের কথা জিজ্ঞেস করলে আমি বললাম, সুন্দর মারা গেছে। সময় নষ্ট করো না তোমরা, সম্ভবত এতক্ষণে নগরকোটের সৈন্যরা সাঁকো পার হয়ে জনপদে ঢুকে পড়েছে, তাই দিনের বেলা নদীর কিনারা দিয়ে না চলে জঙ্গলের মধ্য দিয়ে চলো, কেমন? আশা যেন ঘুমন্ত অবস্থায় আমার কথা শুনছিল, তার মুখে কোনো কথা নেই, চুপচাপ কেবল আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমার কথার গুরুত্ব উপলব্ধি করে ওকে নিয়ে সুন্দরের সাথীরা রওনা হয়ে গেল। ক্লান্ত শরীরে আমি চললাম বস্তির দিকে। আমি আমার সর্বশক্তি দিয়ে দ্রুত পথ চলছিলাম। ক্লান্ত অবসন্ন শরীর কিছুতে এগোতে চায় না, চলার গতি ক্রমে একটু একটু করে কমতে লাগলো। আসাদের বস্তিতে আমি পৌঁছার আগেই সেখানে নগরকোটের ফৌজ প্রবেশ করেছিল। দূর থেকে দেখে কিছু ফৌজ আমার চারপাশে সমবেত হলো, জিজ্ঞেস করলো আমি কয়দিন কোথায় ছিলাম, কেমন ছিলাম। কারো কথায় কর্ণপাত না করে আমি প্রবেশ করলাম আসাদের বস্তিতে। সুন্দরের লাশের পাশে পড়েছিল তার অন্ধ দাদুর লাশও। নগরকোটের দানবরা এ দুটি লাশের এমন বিকৃতি সাধন করেছিল যা দেখে প্রথমে আমি ওদের চিনতে পারিনি। এক সর্দার এসে আমাকে জাপটে ধরল, বলল, ভগবানের কৃপায় তুমি এখনো বেঁচে আছো। আমরা তোমার সম্পর্কে হতাশাজনক খবর শুনেছিলাম, তা তুমি এখানে এলে কি করে? এতদিন কোথায় ছিলে? জগৎনারায়ণ বলেছিলেন দুশ্মন এই জনপদে সমবেত হচ্ছে। অবশ্য একটি লাশ ও এক অন্ধ বৃদ্ধ ছাড়া আর কাউকে এখানে আমরা দেখতে পাইনি। বস্তিতে হামলার আগে দুশ্মনের পালাবার পথ বন্ধ করে দিয়েছিলাম। আমার ধারণা ওরা জঙ্গলে আত্মগোপন করেছে। তার এসব কথার কোনো জবাব না দিয়ে বললাম, এই অন্ধলোকটিকে মেরে তোমাদের কি লাভ হয়েছে? আরে দোস্ত, অন্ধ হলেও লোকটা বজ্জাতের শিরোমণি। আমরা লোকজনের সন্ধান চাচ্ছিলাম, অথচ সে যাচ্ছে তাই গালিগালাজ করল। মারলাম এক ঘুষি, মুখ থুবড়ে পড়ে গেল বুড়ো। বোধহয় মৃত্যুর প্রহর গুনছিল সে। কিন্তু তুমি এখনো বলনি কোত্থেকে এলে? আমি কোন রকমে আমার রাগ দমন করে বললাম, আহত ছিলাম, জনপদের এক নির্জন বস্তিতে কাটিয়েছি কটা দিন। সর্দার জগৎনারায়ণের ফৌজ সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল না? সেনাপতি এখানে জগৎনারায়ণের জন্য আমাদের অপেক্ষা করতে নির্দেশ দিয়েছেন। আমরা এই কিছুক্ষণ হলো এখানে পৌঁছেছি। সেনাপতি মশাইও এসে পড়বেন বলে আমার বিশ্বাস। আফসোস, তোমার ফৌজ অকস্মাৎ খোয়া যাওয়ায় আমাদের তামাম পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে। ঘৃণা ও ধিক্কার মিশ্রিত কণ্ঠে তাকে বললাম, এক অন্ধকে হত্যা করায় তুমি খুশি হওনি? সর্দার বলল, বস্তির লোক আমাদের অসাবধানতার কারণে পালিয়েছে এমন অভিযোগ যদি করতে চাও তবে সেটা ঠিক হবে না। কেননা সেনাপতির নির্দেশ মোতাবেক আমরা চতুর্দিক থেকে রাস্তা বন্ধ করে দিয়েছিলাম, আর সর্দার জগৎনারায়ণ পশ্চিম জঙ্গল আর নদী তীরবর্তী তামাম এলাকায় টহল দিয়ে ফিরছেন। এতক্ষণে হয় ফেরারি জনতা সর্দারের হাতে ধরা পড়েছে, কিংবা নদী পার হয়ে দূরে কোথাও পালিয়ে গেছে। আমরা খেয়াপাড়ের রাস্তা বন্ধ করিনি। অবশ্য ওরা জঙ্গলে পালালে সকলে মিলে জঙ্গল চষে এক একটাকে ধরে জমালয়ে পাঠাবো। সেনাপতি জঙ্গলে হামলার ব্যাপারে খুবই সচেতন। তুমি শুনে খুশি হবে, আমরা পাহাড়ের পাদদেশের বস্তি সাফ করে সেখানে নগরকোটের পতাকা উড়িয়েছি। জগৎনারায়ণের পরাজয়ে আমি যেন অসন্তুষ্ট না হই, সেজন্য সে আমাকে আক্রমণের ফিরিস্তি শোনাচ্ছিল। এদিকে তার কথা আমার মনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। আমার মন আশাকে নিয়ে ব্যাকুল। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, ভগবান, আশা যেন জগৎনারায়ণের খপ্পরে না পড়ে। আমি মনে মনে ওইসব দেবতার কাছে প্রার্থনা করছিলাম যাদের কার্যক্ষমতা নিয়ে আমার সন্দেহ ছিল। কিন্তু আমার প্রার্থনা বিফলে গেল। সন্ধ্যার আগে জগৎনারায়ণের ফৌজ বস্তিতে পৌঁছল। তাদের সাথে বন্দী অবস্থায় ছিল আশা। ওর সামনে যাওয়ার হিম্মত ছিল না তখন আমার। এখন কোনো বোকামি করলে আশার জীবন বাঁচানোর সম্ভাব্য আশাটুকুও খতম হয়ে যাবে, এই ভেবে আমি একদম চুপ মেরে গেলাম। আশাকে চিনি এমন কথা বা ভাব কারো সামনে প্রকাশ করা থেকে বিরত রইলাম। সঙ্গীদের প্রশ্নের জবাবে স্রেফ এতটুকু বললাম, নদী সাঁতরের তীরে উঠে এক গুহায় এতদিন আত্মগোপন করেছিলাম। জঙ্গলের ফলমূল আর বুনো গরুর দুধ পান করে জীবন ধারণ করেছি। জগৎনারায়ণ আমাকে দেখে যার পর নাই খুশি হলেন, কিন্তু তার একটি নিষ্ঠুর প্রতিজ্ঞা আমাকে মুষড়ে দিল। সে প্রতিজ্ঞা করে বলল, তোমার প্রতিটি চুলের বদলে আমি এক একটি ম্লেচ্ছকে
হত্যা করব।